আচ্ছা, চলো আমরা আজকে কনিক্সের বাকি অংশটা দেখি। তো আমরা লাস্ট ক্লাসে বলছিলাম একদম শেষের দিকে আমরা মোটামুটি ছবি দেখে আমরা কনিক্স কোনটা কোন কনিক্সের সমীকরণ সেটা আমরা বলতে পারি। এটা কি উপবৃত্ত নাকি এটা পরাবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি বৃত্ত নাকি একজোড়া সরলরেখা। সো সেটা তোমরা ছবি দেখে বলতে পারো, বাট আমাদের আরেকটা জিনিস বলতে পারতে হয়, সেটা সমীকরণ দেখে। সমীকরণ দেখে তোমাকে চিনতে পারতে হবে এটা আসলে কিছু সমীকরণ। এখন অনেকে বলে যে ভাই আমরা তো পারি, কারণ আমরা ফিজিক্স এগুলো পড়ছিলাম। হ্যাঁ, ফিজিক্সে আমরা যেগুলো পড়ছিলাম ওগুলো সরল সমীকরণ ছিল। তোমাদের আমি যখন থার্মোডাইনামিক্স পড়াছিলাম তখনও কিছু জিনিস আসছিল তোমার পরাবৃত্ত নিয়ে। সো ওইখানে তোমরা এছাড়া অন্যান্য চ্যাপ্টারে আছে, সো সেগুলো এখনও দেখায় না, বাট ওইগুলো তোমাদের মোটামুটি ফিজিক্স পড়ার সময় একটা সরল তোমাদের সর্গ একটা সমীকরণ নিয়ে একটা আইডিয়া দিলেই হয়। বাট এখানে আমরা যে তোমাদের কনেক্সে যে সাধারণ সমীকরণটা পড়েছি সেই সাধারণ সমীকরণ থেকে তোমাকে চিনতে পারতে হবে যে এটা আসলে কিসের সমীকরণ, এটা কি পরাবৃত্ত নাকি বৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত, হ্যাঁ, নাকি একজোড়া সরলরেখা। এখন কাহিনী কারণ দেখো আমরা তোমাদের একটু আগেই দেখাইছি ওখানে এক্স ওয়াই টার্ম আছে। যদি এক্স ওয়াই টার্ম না থাকে তুমি বলতে পারছো এটা বৃত্ত না, বা বাকি তিনটা তো হতে পারে না, পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত হতে পারে। সো এই জন্য আর কি সাধারণ সমীকরণগুলো দেখতে সব একই রকম, সো আমাদের চেনা কষ্ট। সো এই জন্য আর কি আমাদের সাধারণ সমীকরণ দেখে বলতে পারতে হবে যে আসলে এটা কিসের সমীকরণ। সেটাই যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা মেন কথা তোমরা যে সাধারণ সমীকরণ যেটা দেখছো ওইটাকে আমার জাস্ট ওটা দেখে বলতে হবে যে এটা আসলে আমার কিসের সমীকরণ। হ্যাঁ, সো এটা আসলে অনেকভাবে চিন্তা করা যায়। ফার্স্টে আমরা যদি একটু ম্যাট্রিক্স দিয়ে চিন্তা করি, যেমন তোমাদের কী বলে কণিকের সাধারণ সমীকরণ যেটা ছিল সেটা ছিল কণিকের সাধারণ সমীকরণ। ছিল এটা আর কি এ এক্স স্কোয়ার, লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম, প্লাসের বি ওয়াই স্কোয়ার প্লাসের টু এইচ এক্স ওয়াই টার্ম ছিল, প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। সো এটা ছিল তোমাদের সাধারণ সমীকরণ। এটা দ্বারা আমরা এই সাধারণ সমীকরণের সমস্ত কণিকা প্রকাশ করতে পারি। হ্যাঁ, এখন এই সাধারণ সমীকরণ এক একটা তো এক এক রকম হবে। যেমন আমরা লাস্ট ক্লাসে দুইটা অঙ্ক করছি, ওইখানে দেখছো যে তোমার উপবৃত্ত আর পরাবৃত্ত দুইটা সমীকরণ কাছাকাছি আসে। সো ওইখানে ভাগ্যক্রমে একটা স্কোয়ার লাস্টে একটা টার্ম স্কোয়ার টাইপের আসছিল এক্স ওয়াই দিয়ে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিয়ে, তখন আমরা বলছিলাম পরাবৃত্ত। বাট স্কোয়ার টার্ম না আসলে তো আমার চলে আসতেছে তোমার উপবৃত্ত না হয় অধিবৃত্ত। সো সেটা কীভাবে বুঝছো, এটা বোঝার জন্য আমরা ফার্স্ট একটু অন্যভাবে ট্রাই করবো। সেটা তোমাদের ওরা বলে আর কি ম্যাট্রিক্স দিয়ে। কারণ তোমরা ম্যাথ ফার্স্ট পেপারে ম্যাট্রিক্স পড়ছো, আমি এখনও যদিও পড়াই নি, ওটা একদম ছোটো একটা চ্যাপ্টার, আমি কোনো একটা সময় ওটা পড়াই দেবো। সো তোমরা মোটামুটি অনেকে ম্যাট্রিক্স পড়ছো, ম্যাট্রিক্স সম্বন্ধে তোমাদের যাদের আইডিয়া আছে, যেহেতু আমি সেকেন্ড পার্ট পড়াচ্ছি, সো ফার্স্ট পার্ট অনেকে পড়ে আসছো। সো ম্যাট্রিক্সের তোমরা একটা জিনিস পড়ছিলা, ম্যাট্রিক্স বা নির্ণায়ক ওইখানে। সো ম্যাট্রিক্স আর নির্ণায়ক দুটো চ্যাপ্টারে ছিল। সো ম্যাট্রিক্স একটা জিনিস পড়ছিল, সেটা ছিল তোমাদের স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স। স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স বা ওটাকে আমরা বলতাম বর্গ প্রতিসম ম্যাট্রিক্স। তোমার যদি একটু মনে থাকে সেটাকে আমরা বর্গ প্রতিসম ম্যাট্রিক্স বলতাম এরকম। বর্গ প্রতিসম ম্যাট্রিক্স। সো এটা তোমাদের এটা সম্বন্ধে একটা আইডিয়া আছে অবশ্যই, প্রতিসম ম্যাট্রিক্স বা বর্গ, আসলে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স সবসময় আর কি বর্গ ম্যাট্রিক্স হয়, এটা তো তোমরা জানোই। কারণ আমরা তো জানি যে বর্গ ম্যাট্রিক্স ছাড়া তুমি ওইটা নির্ণায়কের মান বের করতে পারবে না। একটা ম্যাট্রিক্সের তো আর মান হয় না, মান হয় নির্ণায়ক, তাই না? এই জন্য আর কি আমরা আর যেই নির্ণায়কগুলো হয় সবগুলো শুধু বর্গ ম্যাট্রিক্সের হয়। হ্যাঁ, সো বর্গ প্রতিসম ম্যাট্রিক্স বা স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স ছিল তোমার যদি সারি আর কলামে একই জিনিস থাকে, এরকম ছিল। সারি আর কলামে যদি একই জিনিস থাকে, সারি আর কলাম যদি তুমি স্থান বিনিময় করো তাহলে ম্যাট্রিক্সটার কোনো চেঞ্জ হয় না আর কি, বা ম্যাট্রিক্সের মানে কোনো পরিবর্তন হয় না আর কি। হ্যাঁ, আর এটা কেন বর্গ, কারণ আমরা বলছি যে বর্গ, কারণ আমার এখানে নির্ণায়কের মান বের করতে হবে। নির্ণায়কের মান দ্বারা বা নিশ্চয়কের মান দ্বারা আমরা এখানে বোঝার চেষ্টা করবো যে আসলে এটা কিসের সমীকরণ, বুঝতে পারছো? এইটা একটা নিউ আইডিয়া। সো এই জন্য আর কি আমরা এখানে বর্গ প্রতিসম ম্যাট্রিক্সটা নিচ্ছি, কারণ প্রতিসম ম্যাট্রিক্সটা সবসময় বর্গ ম্যাট্রিক্স হয়, আর তোমরা তো জানো যে বর্গ ম্যাট্রিক্সের সবসময় নির্ণায়ক হয় আর কি। হ্যাঁ, সো
সো আমরা এখন মানে একটা নির্ণায়ক বের করব, যেটা একটা বর্গ প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়ক হবে আর কি। মানে এই সমীকরণ থেকে একটা নির্ণায়ক বানাবো, হ্যাঁ। মানে সারি আর কলাম একই দিব, আর সারি আর কলাম, যার ফলে সারি আর কলাম যদি চেঞ্জ করো তাহলে ওই নির্ণায়কের কোনো পরিবর্তন হয় না, বা নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না আর কি, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাপার। আর তোমরা তো আগে থেকে শিখে আসছো যে ম্যাট্রিক্সের তো মানে মান নির্ণয় করতে পারি না, হ্যাঁ। আমরা সে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করতে পারি, হ্যাঁ। মানে বর্গ ম্যাট্রিক্স আর সিমেট্রিক ম্যাট্রিক্স যেহেতু সবসময় একটা বর্গ ম্যাট্রিক্স হয়, তাই আমরা বর্গ ম্যাট্রিক্সের মানে আর বর্গ ম্যাট্রিক্সের তো নির্ণায়ক হয়, তাই না? সো এই জন্য আমরা আর কি একটা মানে সিমেট্রিক ম্যাট্রিক্স নিব বা বর্গ প্রতিসম ম্যাট্রিক্স নিব, আর একটা নির্ণায়কের মান বের করবো, হ্যাঁ। সো এখন ওরা বলতেছে এই যে এটার কি করব, বর্গ প্রতিসম ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করবো, হ্যাঁ। বা নির্ণায়কের মান বের করবো, বা নির্ণায়কটা বের করবো আর কি, হ্যাঁ। সো নির্ণায়কের মান বের করবো। সো এটা নির্ণায়ককে আমরা বললাম হচ্ছে ডি, হ্যাঁ। এটাকে বললাম হচ্ছে ডি। সো এখন বা নির্ণায়কের মানকে বললাম ডি, যেটাই তোমরা বলো না কেন, হ্যাঁ। নির্ণায়ক বা নির্ণায়ক, কারণ নির্ণায়ক এটা নিচ্ছি কারণ হচ্ছে আমরা এটার মানটা বের করতে চাইতেছি, হ্যাঁ। সো এখন এই ডি যেটা আছে এটাকে তুমি নির্ণায়কও বলতে পারো, আবার নিশ্চয়কও বলতে পারো। মানে এটাকে তুমি নির্ণায়ক বলতে পারো বা নিশ্চয়কও বলতে পারো। এখন নিশ্চয়ক টার্মটা কেন আসলাম, নিশ্চয়ক, হ্যাঁ। কারণ তোমাদের আমি যখন পড়েছিলাম আর কি সরলরেখা, তখন কিন্তু তোমাদের নিশ্চয়ক নিয়ে আমি ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের বেলা নিশ্চয়ক নিয়ে একটা আইডিয়া দিয়েছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফলের নিশ্চয়ক আর কি। সো ওই টাইপের কথাবার্তা। এখানে ডিটাকে তুমি নির্ণায়কও বলতে পারো, মানে এই যে বর্গ প্রতিসম ম্যাট্রিক্সটা আছে এইটাকে আমি কি বলতেছি, ম্যাট্রিক্স না আসলে নির্ণায়কটা, এটার মানটাকে আমি বলতেছি নির্ণায়ক বা বলতেছি নিশ্চয়ক, বুঝতে পারছো? সো এখন নির্ণায়ক আর নিশ্চয়ক কেন বলতেছি, কারণ নির্ণায়ক যে কথা এখানে নিশ্চয়ক একই কথা। মানে আমরা হচ্ছে বর্গ প্রতিসমের নির্ণায়ক নিব, মানে আসলে এটা নির্ণায়ক, কিন্তু নির্ণায়কটাকে আমরা এখানে বলা হচ্ছে নিশ্চয়ক। কারণ দেখো আমরা যখন বহুপদী পড়ছি তখন আমরা বলছিলাম যে নিশ্চয়ক দিয়ে আমরা মানে বুঝতে পারি যে মূলগুলো আসলে কেমন, হ্যাঁ। মূলগুলো কি, মূল দুইটা কি বাস্তব নাকি অবাস্তব, মূলদ নাকি অমূলদ, সমান নাকি অসমান, এগুলো কিন্তু আমরা বলছিলাম। সো এই জন্য আর কি নিশ্চয়ক সম্বন্ধে তোমাদের আগে থেকে একটা ধারণা আছে। সো এই যে নির্ণায়কটা, এই নির্ণায়কটাকে আমরা বলতেছি নিশ্চয়ক। তার মানে এটা নির্ণায়কটা বা নিশ্চয়কটা নির্ধারণ করবে যে আমার এখানে মানে তোমার এই সমীকরণটা আসলে কিসের সমীকরণ, মানে ও নিশ্চিত করবে। এই জন্য আমি ওকে বলতেছি, এই নির্ণায়কটাকে বলতেছি নিশ্চয়ক, হ্যাঁ। তার মানে আমরা এখানে মানে যে নির্ণায়কটা বের করব সেই নির্ণায়কটা বলা হবে কনেক্সের, এখানে যে তোমাদের এই নির্ণায়কটা বা এই নিশ্চয়কটাকে বলা হবে কনিকের নিশ্চয়ক বা কনিকের, হ্যাঁ। বা কনিকের তোমাদের সাধারণ সমীকরণের নিশ্চয়ক বলতে পারো, হ্যাঁ। এরকম বলতে পারো যে তুমি কনিক্সের সাধারণ সমীকরণের নিশ্চয়ক বা নির্ণায়ক, যেটাই বলো, নিশ্চয়ক বা নির্ণায়ক যেটা বলো, হ্যাঁ। মানে এই নির্ণায়কটা বা এই নিশ্চয়কটা নির্ধারণ করবে যে আমার এইটা কিসের সমীকরণ, হ্যাঁ। মানে আমার কনিক্সটা কীরকম হবে, এটা কি পরাবৃত্ত হবে নাকি অবৃত্ত হবে নাকি বৃত্ত হবে নাকি অধিবৃত্ত হবে, হ্যাঁ। সো এটা হচ্ছে ব্যাপার। তার মানে সামারি আকারে বুঝতে পারছো। মেন কথা হচ্ছে আমি যা মানে বুঝতে চাইতেছি এখানে আমার এই সমীকরণটা আসলে কিসের সমীকরণ, সাধারণ সমীকরণটা কিসের সমীকরণ। এই জন্য আমরা ফার্স্টে যে কাজ সেটা হচ্ছে মানে এটা একটা ওয়ে টু নো, মানে এটা একটা রাস্তা এটা বোঝার জন্য যে আসলে এটা কি আমার কিসের সমীকরণ। সো সেটা বোঝার জন্য সাধারণ সমীকরণ থেকে আমি একটা নির্ণায়ক বানাবো বা একটা নিশ্চয়ক বানাবো। মেন কথা হচ্ছে প্রথমে একটা বর্গ সিমেট্রিক ম্যাট্রিক্স বানাবো, দেন ওইটার নির্ণায়কটা বের করবো, বা ওইটার থেকে একটা নির্ণায়ক বানাবো, ওই নির্ণায়কের মান বের করবো। সো ওই যে বর্গ প্রতিসম ম্যাট্রিক্সের যেই নির্ণায়কটা ওইটাকে আমরা বলতেছি এই সমীকরণের নিশ্চয়ক বা এই সমীকরণের নির্ণায়ক। সো ওই নিশ্চয়কটা আমাকে নির্ধারণ করবে যে আসলে এটা আসলে কিসের সমীকরণ, এটা কি মানে এই কনিকের যে সাধারণ সমীকরণটা আছে এটা আসলে কিসের সমীকরণ, এটা কি বৃত্ত পরাবৃত্ত নাকি উপবৃত্ত নাকি অধিবৃত্ত নাকি এক জোড়া সরলরেখা। সো তোমাদের তো আগে থেকে আইডিয়া আছে যে আমরা মেন কথা হচ্ছে যখন তোমাদের স্কোয়ার প্রতি কী বলে স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্স বা বর্গ প্রতিসম ম্যাট্রিক্স বের করতাম, তখন আমরা কিন্তু অবশ্যই এভাবে করতাম। যেমন ধরো আমি ডি ধরে নিলাম, এটার বর্গ প্রতিসম যে ম্যাট্রিক্সের নির্ণায়কটিকে আমি ডি ধরে নিলাম, তাহলে ডি ইকুয়াল টু আমরা এখানে যেহেতু নির্ণয় করবো এই জন্য আমরা এটা দিলাম। সো মেন কথা সর্বপ্রথম তোমাকে কি দিতে হবে, তোমাকে মুখ্য কণটা দিতে হবে, হ্যাঁ।
মানে ফার্স্টে তোমাকে মুখ্য কর্ণ দিতে হবে আর কি সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য। সো মুখ্য কর্ণ দেওয়ার জন্য তুমি প্রথমে কী করবা, এই যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে তোমাদের সহগ আছে আর হচ্ছে তোমাদের যে ধ্রুবপদ আছে, এই তিনটাকে ব্যবহার করবা। তাহলে এই তিনটাকে আমি দিয়ে দিই এ বি সি। দেখো এক্স স্কোয়ার সহগ হচ্ছে এ, ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে বি, আর ধ্রুবপদ হচ্ছে সি। তাহলে আমি এ বি সি দিয়ে দিলাম। এটা একটু অন্য কালে দিয়ে লিখলে ভালো হতো, তাহলে এইটা দিয়ে লিখবি, এটা ইম্পর্টেন্ট জিনিস তো। সো আমি কী করলাম, আগে প্রথমে এ বি সিটা দিয়ে দিলাম। এটা এ, আগে মুখ্য কর্ণ দিতে হয় যদি তোমাদের যদি মনে থাকে। এবিসি দিয়ে দিলাম। হ্যাঁ, সো এটা হচ্ছে এবিসি দিয়ে দিলাম আমি মুখ্য কর্ণ, কারণ সিমেট্রিক বর্গ সিমেট্রিক ম্যাট্রিক্সে বা স্কোয়ার সিমেট্রিক ম্যাট্রিক্সে বর্গ প্রদর্শন ম্যাট্রিক্সে আগে হচ্ছে তোমাকে মুখ্য কর্ণ দিতে হবে। হ্যাঁ, সো এরপরে আমি যে বলছি যে সিমেট্রিক ম্যাট্রিক্সে সারি বরাবর যা থাকে কলম বরাবর তাই থাকে, তাই তাদের যদি তুমি এক্সচেঞ্জ করো তাহলে ওই নির্ণয়কের মানে কোনো পরিবর্তন নেই। তাহলে আমি এই সারিতে যা দিব এই কলমে তাই দিব, বুঝতে পারছো? সো এখন আমি দেখো আর কি কি বাকি আছে এই জিনিসগুলো আমার দেখো, এখানে আমার এই 2xy, তারপরে তোমাদের এখানে এই 2x আছে, তারপরে 2f আছে, এগুলার তোমার বা y এর সহগ বা x এর সহগ এগুলো কিন্তু আমার ব্যবহার করতে পারি না এখন। 2x এর সহগ, তারপরে 2y এর সহগ এগুলো ব্যবহার করি না, তাহলে এগুলো একটু ব্যবহার করে দেখি। দেখো এখন 2xy এর সহগটা কি, এখানে দেখো 2x এর সহগ কিন্তু h, যেহেতু xy এর সহগ হচ্ছে আমার তোমার 2h, তাহলে অবশ্যই 2xy এর সহগ কিন্তু হবে আমার হচ্ছে h। হ্যাঁ, তাহলে আমরা কি করি, 2xy এর সহগটা হচ্ছে h, আর 2x এর সহগ হচ্ছে g, আর 2y এর সহগ হচ্ছে f, বুঝতে পারছো? তাহলে এই সহগগুলো তুমি কি করবা, যদি সারি বরাবর দাও তাহলে কলম বরাবরও বসাবা। তাহলে আমরা এই টেবিল যেমন 2x এর সহগ হচ্ছে h, তাহলে আমি h দিলাম এখানে, আর 2x এর সহগ হচ্ছে g, তাহলে এখানে দিলাম g। তাহলে এখানে যে এইচ জি দিছো তাহলে নিচ বরাবর আবার যেহেতু কলামে এইচ জি দিছো নিচেও দিবা এইচ জি, এখানে এইচ আর জি, কারণ এটা হচ্ছে বর্গ সিমেট্রিক ম্যাট্রিক্স, তুমি কলামে যা দিবে সারিতে তাই দিবে। তাহলে বাকি থাকে দেখো কি 2f এর 2y এর 2 এর সহগ f, তাহলে এখানে বাকি আছে f, এখানে একটা দিয়ে দাও তাহলে হয়ে যায়। সো এটাই ছিল তোমার হচ্ছে বর্গ প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ, বা এটা হচ্ছে ম্যাট্রিক্সের নির্ণয় একটা, বুঝতে পারছো? মানে সিমেট্রিক ম্যাট্রিক্সের সারিতে যা দেয় কলমে তাই দেয়, এটা হচ্ছে ব্যাপার। তার মানে এখানে দেখো কি কি আছে, এ এইচ জি, তারপরে আছে এইচ বি এফ, তারপরে এখানে একটা বাকি আছে, এখানে একটা এফ দিবে, মানে সারি কলামে যা আছে এটা দিয়ে বাকি যেটা থাকবে ওইটা জাস্ট এখানে দিতে, মানে বাকি অংশ দিয়ে দিবে তাহলে হয়। তারপরে দেখো এই সারিতে যা আছে কলামেতে আছে, মানে এটা একটা বর্গ সিমেট্রিক ম্যাট্রিক্স বলতে পারো তোমরা। সো তাহলে আমি সারি কলাম এক্সচেঞ্জ করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না এখানে। হ্যাঁ, সো এখন দেখো এই যে আমরা নির্ণয়কটা বানালাম, এটার মানকে তোমাকে বের করতে হবে। হ্যাঁ, এই নির্ণয়কের মান তোমাকে বের করতে হবে। সো নির্ণয়কের মান বের করে আমরা আইডেন্টিফাই করব বা ডিফাইন করব যে আসলে এটা তোমার কিসের সমীকরণ। সো প্রথমত মনে রাখবা এটার মানটা আমরা যখন বের করব, মানে এই নির্ণয়কের মান এই সমীকরণ হতে যেহেতু নির্ণয়কটা বানাইছি, সো এটার মানটা যদি বের করবো তখন মানটা যদি বাই চান্স জিরো আসে, মানে ডিটা যদি জিরো আসে, তাহলে তুমি এই সমীকরণটা হবে হচ্ছে এক জোড়া সরলরেখা। এক জোড়া সরলরেখা ডি ইকুয়াল জিরো হলে তুমি বলতে পারবে এক জোড়া সরলরেখা। সরলরেখা বা পেয়ার অফ স্ট্রেট লাইনস বলতে পারো। এটা হচ্ছে যদি তোমার এই নিশ্চয়কের মানটা শূন্য আসে, মানে নিশ্চয়কটা জিরো আসে, তাহলে আমি বলতে পারবো যে এখানে এটা আমি পাবো, এই সমীকরণটা হবে হচ্ছে আমার কি এক জোড়া সরলরেখার সমীকরণ। আর বাই এনি চান্স যদি এটার কোনো মান আসে, মানে জিরো না আসে, ডি ইজ নট ইকুয়াল টু জিরো, তাহলে তোমার খবর আছে আর কি। তাহলে এটা হবে বাকি চারটা, হয় বৃত্ত হবে এই সমীকরণটা, না হয় উপবৃত্ত হবে, না হয় হবে পরাবৃত্ত, না হয় হবে অধিবৃত্ত। বুঝছো? এটা একটা ওয়ে। হ্যাঁ, মানে যদি নির্ণয়কের কোনো মান আসে
মানে নির্ণায়কের যদি কোনো মান আসে তখন এই চারটার একটা হবে আর কি। আর ডি ইকুয়াল টু 0 হলে আমার এই সমীকরণটা হবে হচ্ছে তোমাদের এক জোড়া সরলরেখা। হ্যাঁ, সো এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, যেহেতু তোমরা আমার অফলাইনে নাই, অনেকে প্রশ্ন করে যে ভাই বাইনের চান যদি এটা এক জোড়া সরলরেখার সমীকরণ আসে, কারণ ডি ইকুয়াল টু 0 আসলে আমি বুঝতে পারবো একটা এক জোড়া সরলরেখার সমীকরণ, তাহলে এটা আসলে মানে কীভাবে হলো? কারণ আমরা সরলরেখা পড়ে আসছি, এত 7টা চ্যাপ্টার পড়ছি ওইখানে। সো ওইখানে তো আমরা দেখছি সরলরেখার যেই সমীকরণগুলো আছে সব জায়গায় তো আমার এক্সের পাওয়ার ছিল 1, ওয়াইয়ের পাওয়ার ছিল 1, হ্যাঁ, সর্বোচ্চ পাওয়ার ছিল 1, এক্সের ওয়াই মানে এরকম ছিল যে এক্স, তোমাদের যদি মনে থাকে। কোথায় গেল কালো কলম? আচ্ছা, এই পেজে একটু দেখাই। ওইখানে সব জায়গায় আমরা এরকম শিখছিলাম এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0, এটা ছিল সরলরেখার সমীকরণ। সো এখানে তো আমার দেখো এই সাধারণ সমীকরণ তো স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কীভাবে সম্ভব? এরকম প্রশ্ন আছে না, আমাদের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা কীভাবে সম্ভব? মানে ডি ইকুয়াল টু 0 হলে এটা সরলরেখার সমীকরণ হবে ভালো, বাট এটা কিভাবে হয়? এখান থেকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে। আসলে তোমাদের মানে প্রতিটা পয়েন্টে মনে রাখতে হবে। যেমন দেখো আমি এখানে বলছি যে যদি ডি ইকুয়াল টু 0 আসে, মানে নির্ণায়কের মানটা বা নির্ণায়কের মানটা 0 আসে, তাহলে আমরা বলছি এটা হচ্ছে এক জোড়া সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? মানে শুধু একটা সরলরেখার সমীকরণ না, সেটা হবে এক জোড়া সরলরেখার সমীকরণ। হ্যাঁ, সো এটা হচ্ছে তোমাদের, যেমন আমরা ওই যে তোমাদের যদি মনে থাকে আমরা যখন কোনোটা হতে লম্বচ্ছেদ নিয়েছিলাম তখন কিন্তু দুইটা ধার আসছিল। হ্যাঁ, আর ওই দুইটা ধার কিন্তু আমার দুইটা সরলরেখা হয়েছিল। সো ওই দুইটা সরলরেখার সমীকরণ একসাথে আছে। হ্যাঁ, সো এই জন্য দুইটা সরলরেখার সমীকরণ যদি একসাথে থাকে তাহলে এরকম, ওই যে দেখো তোমার যদি এখানে দুইটা সরলরেখার সমীকরণ একসাথে থাকে মানে এরকম অবস্থা থাকে, বিষয়টা এরকম আছে। কেন স্কোয়ার আসলো সেটা আমি একটু বোঝাই। যেমন এক জোড়া সরলরেখা যেহেতু ডি ইকুয়াল টু 0 আসলে, আমি এটা লিখে বাদ বাকি চারটা একটু বলে দিতেছি জাস্ট। যেমন এক জোড়া সরলরেখা, এটা ইজি, এটা আসলে তো তোমাদের কঠিন কিছু না। এক জোড়া সরলরেখা হচ্ছে ধরো দুইটা, যেমন তোমাদের ধার দুইটা ছিল এরকম, একটা ছিল এইটা, একটা ছিল এইটা, ওই ধার দুইটাই বা এজ দুইটাই ছিল আমাদের এই সরলরেখা দুইটা বা এক জোড়া সরলরেখা। সো এটার সমীকরণ ধরো এরকম, মানে এটা ধরো a(x + b(y + c(1), এটা হচ্ছে ইকুয়াল টু 0, আছে a2x + b2y + c2 = 0 আর কি, এরকম। হ্যাঁ, মানে বিষয়টা এখানে এরকম ধরো। সুতরাং তুমি বলতে পারো যেহেতু এক জোড়া সরলরেখা, এটা ছিল এরকম, মানে a(x + b(y + c(1), এটা, আর এখানে গুণাকার ছিল a2x + b2y + c2 = 0। এটা ছিল এরকম আর সমীকরণটা। হ্যাঁ, দেখো এটা যদি গুণ করো তাহলে এরকম স্কোয়ার আসবে। এই যে সাধারণ সমীকরণ যে দেখছো না, একটু আগে দেখাইছি, এই যে এটা আসবে। তো এই জন্য আমি বলছি যে ওখানে স্কোয়ার থাকাটা অপরাধের কিছু না, কারণ ওখানে একটা সরলরেখা না, ওখানে আছে দুইটা সরলরেখা। সো দেখো এরকম যদি আমরা তো জানি যে দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হলে তাহলে দুইটা কিন্তু আমরা আলাদা আলাদা 0 লিখতে পারি। হ্যাঁ, তাহলে তোমাদের এইটা ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমি পাবো প্রথম সরলরেখাটা, মানে তারা দুইটা গুণাকারে থাকলে দুইটা উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে আলাদা আলাদা আমরা 0 লিখতে পারি। সো এটা ইকুয়াল টু যদি 0 লেখো তাহলে প্রথম সরলরেখাটা পাবো, আর এটা ইকুয়াল টু 0 লিখলে আমরা দ্বিতীয় সরলরেখাটা পাবো। মানে এটা হচ্ছে ধরো এটা a(1x + b(y + c(1) = 0, আর এটার সমীকরণ হচ্ছে তোমাদের a2x + b2y + c2 = 0, এরকম আর কি। বুঝতে পারছো? সো এটা হলে প্রথম সরলরেখাটা পাবো, আর এটা হলে দ্বিতীয় সরলরেখাটা পাবো আর কি। তার মানে তোমার যদি তোমরা বলতে পারো যে যদি তোমাদের এইটা এখানে যে বিষয়টা আছে, মানে একটু আগে যে সমীকরণটা দেখলা, মানে তোমাদের যে সাধারণ সমীকরণটা ছিল এখানে, এই যে এখানে, তো তোমাদের যদি নির্ণায়কটা 0 আসে, মানে ডি ইকুয়াল টু 0 হলে, এই যে এখানে প্রথম যে কন্ডিশনটা ডি ইকুয়াল টু যদি তোমাদের 0 হয় তাহলে তোমাদের এই যে সাধারণ সমীকরণটা আছে, এই সমীকরণকে এরকম তুমি দুইটা উৎপাদকে মানে বিশ্লেষণ করতে পারবে, এই যে এরকম।
মানে ওই সাধারণ সমীকরণকে এরকম দুইটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবা। হ্যাঁ, সো যদি এরকম দুইটা উৎপাদক বিশ্লেষণ করতে পারো তাহলে কিন্তু এরকম তুমি আলাদা আলাদা দুইটা সরলরেখা পাবা, মানে এই সমীকরণ থেকে। তখন যদি ডি ইকুয়াল টু 0 আসে তখন তুমি এটা করে দেখতে পারবা। বুঝতে পারছো? এই সমীকরণ থেকে আমি কি করব, মানে তোমার এই সমীকরণ থেকে আমি এই যে এরকম একটা জিনিস নিয়ে আসবো। হ্যাঁ, মানে দুইটা উৎপাদক বিশ্লেষণ করতে পারবো, দেন তুমি আর কি এরকম দুইটা আলাদা আলাদা, মানে দুইটা উৎপাদক বিশ্লেষণ করলে দুইটা সরলরেখা তুমি পাবা। সো এটা হচ্ছে এক দুটো সরলরেখা। হ্যাঁ, সো এটা হচ্ছে ব্যাপার। সো দেখো এখানে এই দুইটা সরলরেখা কিন্তু গুণ করলে আমার এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে, মানে এই দুইটাকে যদি তুমি গুণ করো তাহলে এই সরলরেখার সমীকরণটা পাবা, মানে এই কনিকের এই সাধারণ সমীকরণটা পাবা। বুঝতে পারছো? এইটা হচ্ছে ব্যাপার, মানে এই দুইটাকে যদি গুণ করো তাহলে আমরা বুঝতে পারলাম যে ডি ইকুয়াল টু 0 হলে বা নিশ্চয়ক বা নির্ণায়কটা যদি শূন্য আসে বা মানটা শূন্য আসে তাহলে আমার এক দুটো সরলরেখা পাবো। হ্যাঁ, বা ধার দুইটা পাবো। এখন ডি ইজ নট ইকুয়াল টু 0 হয় তাহলে বাকি চারটা পাবো আর কি। হ্যাঁ, সো সেটা আর কি কীভাবে হতে পারে, যেমন এক নম্বরে বৃত্ত পাইতে পারো যদি ডি ইজ নট ইকুয়াল টু 0 হয়। সো সেটা একটু আমি লিখে দিই, যেমন যদি এরকম হয় ডি ইজ নট ইকুয়াল টু 0 হলে একটু ঝামেলাই তোমাদের বুঝতে, যেহেতু চারটা জিনিস, এটা হলো একটু ঝামেলা আর কি। প্রথম কথা হচ্ছে তোমাদের এইখানে সমীকরণটা আমি আরেকবার লিখে দিই, কারণ এটা নিয়ে এখানে কিছু কথা আছে। এ এক্স স্কোয়ার প্লাসের বি ওয়াই স্কোয়ার প্লাসের 2h এক্স ওয়াই প্লাসের 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, এটা ছিল আমাদের সাধারণ সমীকরণ। সো প্রথম হচ্ছে তোমার এক নম্বর হচ্ছে যদি বৃত্তের ক্ষেত্রে কী হবে, যদি ধরো ডির একটা মান আসছে 0 আসে না তাহলে কি চারটের একটা হবে। সো বৃত্তের বেলায় আমার এই সমীকরণটা কীরকম হবে, দেখো আমরা কিন্তু জানি বৃত্তের ক্ষেত্রে আমার কোনো এক্স ওয়াই টার্ম কিন্তু থাকতে পারবে না। বৃত্তের সমীকরণে আমার কোনো এক্স ওয়াই টার্ম থাকতে পারবে না। সো যদি আমার এই ইকুয়াল টু এখানে 0 চলে আসে তাহলে কিন্তু এক্স ওয়াই টার্মটা চলে যায়। আর বৃত্তের ক্ষেত্রে আমার সহগগুলো কি সমান হয়, মানে এক্স স্কোয়ার সহগ ওয়াই স্কোয়ার সহগ সেম থাকে, চিহ্নটা সেম থাকে। তাহলে তুমি এরকম বলতে পারবে এখানে যদি এই ইকুয়াল টু 0 হয়, মানে এই সমীকরণে সাধারণ সমীকরণে যদি এগুলো পড়াইছে আর এ ইকুয়াল টু বি হলে মানে এই কনিকের সমীকরণটা তোমার হবে বৃত্ত বা বৃত্তের সমীকরণ হবে এরকম। এটা একটা গেল। তারপর 2 নাম্বার, এগুলো আমি একটু লিখে দিই তোমরা বুঝতে পারবা। যেমন 2 নাম্বার আছে এইরকম যে এইচটা দেখো এখানে পরাবৃত্ত উপবৃত্ত আর অধিবৃত্তে এক্স ওয়াই থাকতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত থেকে প্রথম হচ্ছে এইচ ইজ নট ইকুয়াল টু 0, এটা একটা কারণ এইচ 0 হলে আমার এখানে বৃত্ত হওয়ার সম্ভাবনা আছে। দেন হচ্ছে আর আরেকটা কথা বলে সেটা হচ্ছে এ বি মাইনাসের এইচ স্কোয়ার ইকুয়াল টু 0, কারণ দেখো এখানে এ বিটা কি ছিল এক্স ওয়াই স্কোয়ার সহ, আর এইচটা ছিল কি 2xy এর সহগ আর কি। 0 হলে এটাকে বলে বলা পরাবৃত্ত বলে। পরাবৃত্ত ছিল এরকম, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখো। মানে সমীকরণ হতে তোমরা ডিরেক্ট কীভাবে বের করতে পারবা, মানে এই সমীকরণটা হবে তখন পরাবৃত্ত। বুঝতে পারছো? কারণ পরবর্তী সমীকরণ তোমার এরকম এক্স ওয়াই টার্ম কিন্তু থাকবে, ধরো এই এক্স স্কোয়ার প্লাসের বি ওয়াই স্কোয়ার প্লাসের 2h এক্স ওয়াই, এতটুকু দিয়েই আমি এখানে চিন্তা করতে ফেলতে পারবো প্লাস ডট 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 0। সো এই অংশটা দিয়ে আমি এখানে বুঝে ফেলতে পারবো যে আসলে এটা আসলে কিসের সমীকরণ। হ্যাঁ, সো পরাবৃত্ত হবে কখন, যখন তুমি এক্স স্কোয়ার যে সহগ আছে এক্স ওয়াই স্কোয়ার সহগকে গুণ করবা মাইনাস এক্স স্কোয়ার করবা, মানে 2xy এর যে সহগ আছে এইচ এটাকে এক্স স্কোয়ার করবা, দেন 0 আসলে এটা পরাবৃত্ত। তাহলে দেখো এটা 0 আসার মানে কি, মানে বিষয়টা হচ্ছে এরকম, ওরা বলে এইরকম, মানে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু 0, এটাকে লেখা হবে বা 1 মাইনাস পি স্কোয়ার ওই এক্সেন্ট্রিসিটি যেটা ছিল ইকুয়াল টু 0 বা পি স্কোয়ার ইকুয়াল টু 1 বা ই ইকুয়াল টু 1। দেখো ই ইকুয়াল টু 1 আর ই এর মানে এক্সেন্ট্রিসিটি মানে 1 আসা মানে তো আমরা জানি এটা পরাবৃত্ত। সো এটা হচ্ছে তোমার একটা ব্যাপার। এরপর হচ্ছে তোমাদের 2 গেল, এরপর 3 নাম্বার ধরো
তাহলে এটা হবে ইকুয়াল টু 1 আসছে। সো এটা হবে আমার হচ্ছে পরাবৃত্তির সমীকরণ। দেন তোমরা উপবৃত্তি দেখতে পারো, উপবৃত্তির ক্ষেত্রে এক্স ওয়াই টার্ম থাকবে, সো এইচটা শূন্য হবে না। দেন এখানে হবে হচ্ছে এ বি মাইনাসের এইচ স্কোয়ারটা জিরো আসবে না, এখানে একটা পজিটিভ মান আসবে প্লাস, বা এরকম বলতে পারো ওরা এ বি মাইনাসের এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো, পজিটিভ মান আসছে, তাহলে পাবা তুমি উপবৃত্ত, উপবৃত্ত বা ইলিপস, ওই চ্যাপ্টারটার বৃত্তটা আর কি। হ্যাঁ, এরকম। দ্বারা একটু শেষ করে নিই। সো এটা আর কি বিষয়টা কেমন দাঁড়ালো, এইরকম আর কি, মানে এ বি মাইনাস এইচ স্কোয়ার গ্রেটার দেন জিরো, এই মানে হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার গ্রেটার দেন জিরো, এরকম। তাহলে এটাকে যদি এটাকে একটু করে দিই, এটা উপাশে নিয়ে গেলে 1 ইজ গ্রেটার দেন ই স্কোয়ার এরকম আসে, তাহলে অবশ্যই এর মানটা 1 থেকে ছোট। হ্যাঁ, তাহলে আমরা তো জানি যে এক্সেন্ট্রিসিটির মান যদি 1 থেকে ছোটো, সেখানে হয় আমার উপবৃত্ত আর কি, মানে এটার কার্ভটা সবচেয়ে বেশি ছিল বা বক্রতা সবচেয়ে বেশি ছিল, এটা একটা গেলে। আর লাস্ট একটা দেখতে পারো, তো সেক্ষেত্রে আমার এটা হবে হচ্ছে উপবৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণটা। আর লাস্ট একটা হচ্ছে 4 নম্বর অধিবৃত্ত আছে, অধিবৃত্ত বলা হচ্ছে ওরা এরকম বলে 4 নম্বর, এখানেও এক্স ওয়াই টার্ম থাকবে, এটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা তোমরা নিজেই বুঝতে পারতো কী আসবে, এটা নেগেটিভ মান আসবে, বা এরকম বলতে পারো তুমি এ বি মাইনাস এইচ স্কোয়ার লেস দেন জিরো আর কি। সো এরকম আসলে হচ্ছে এটা হবে অধিবৃত্ত, অধিবৃত্ত। সো অধিবৃত্তটা আর কি তোমাদের এরকম ছিল, এখানে একটা ছিল, এখানে ছিল এরকম। সো এটাকে তোমরা এরকম লিখতে পারো, বিষয়টা এরকম 1 মাইনাস ই স্কোয়ার লেস দেন জিরো, দেন এরকম করতে পারো, এটা পাশে নিয়ে গেলে ই স্কোয়ার, তাহলে অবশ্যই তোমাদের ই স্কোয়ারটা দেন 1, মানে এর মানটা 1 থেকে বেশি হলে আমরা তো জানি এটা অধিবৃত্ত হয়। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার মোটামুটি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। সো এইভাবে আমরা আসলে আইডেন্টিফাই করতে পারি যে আসলে আমার এই বৃত্তে এই কণিকের সাধারণ সমীকরণটা আসলে কিসের সমীকরণ, এটা কি বৃত্ত, উপবৃত্ত নাকি পরাবৃত্ত নাকি অধিবৃত্ত। হ্যাঁ, আর যদি তোমাদের নিশ্চয়কের মানটা চলে আসে, জিরো চলে আসে, সো সেই ক্ষেত্রে এত কষ্ট করা দরকার না, তোমরা জাস্ট এটা বলে দেবে, এটা হচ্ছে এক জোড়া সরলরেখার সমীকরণ এটা। হ্যাঁ, সো এই পর্যন্ত গেল মোটামুটি আজকের ক্লাস, এরপরে নেক্সট ক্লাস থেকে আমি পরেগুলো দেখাচ্ছি।